সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে একের পর এক বৈঠক করছে ঐকমত্য কমিশন। কমিশনের প্রস্তাবের সঙ্গে যেমন একমত পোষণ করছে রাজনৈতিক দলগুলো, ঠিক তেমনইভাবে দ্বিমতও রয়েছে। মত দ্বিমতের গণতান্ত্রিক এই রাজনীতিতে ঐকমত্য কতটা সম্ভব, কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, এসব বিষয় নিয়ে ভোটের ট্রেনে আজ আলোচনা করব। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতে দেখে নিতে চাই আজ ভোটের মাঠে যা আলাপ হলো, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টরা কি বলেছেন একটু দেখে নিব। শুরুতেই আজকে আমি একটু দেখে নিই। আজ ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন নতুন প্রস্তাব আসছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত 15টি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং বাকি আলাপ আলোচনাগুলো চলতে থাকবে। এবং তিনি বলছেন যে মে মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলো আরও যেসব প্রস্তাবনা দিচ্ছেন সেগুলোর বিষয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবেন, এমনটি আশা প্রকাশ করছেন তিনি। এদিকে বিএনপি টানা 3 দিনের মতো আজ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এক ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, সেগুলোর মধ্যে দ্বিমত পোষণ করেছে এবং একই সঙ্গে আরেকটি বিষয়ে দ্বিমত পোষণ করেছে, একই ব্যক্তি সরকার প্রধান, দল প্রধান ও সংসদ নেতা হতে পারবে না। এবং একই সঙ্গে কিছু বিষয়ে একমত পোষণ করেছে বিএনপি। রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সংসদের উভয় কক্ষের 2/3 সদস্যদের ভোটের বিষয়ে তারা একমত। সংসদের নিম্নকক্ষে 400 আসনের মধ্যে নারীদের জন্য 100 আসন এবং উচ্চকক্ষে 100 আসন, এ বিষয়ে তারা একমত। এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, এ বিষয়েও সংস্কার কমিশনের দেয়া মতামতের বিষয়ে তারাও একমত। এদিকে ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার বিষয়ে তারা একমত জানিয়েছে এবং এর সঙ্গে তারা বলেছে যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যেটি 15 সংশোধনীর আগে ছিল সেটি বহাল রাখা এবং একই সঙ্গে ন্যায়পাল নিয়োগের ব্যাপারেও তারা একমত পোষণ করেছে। এবং একই সঙ্গে বিএনপি আরেকটি দাবি জানিয়েছে যে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি একজন নিয়োগ করা যাবে। এই ছিল মোটামুটি বিএনপি যেসব আলাপ করেছে বা অনেকগুলো যেসব মতামত দিয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক, বলেছেন এক আলোচনায় সংস্কারের নাটক না করে দ্রুত নির্বাচন দিন, তিনি বলেছেন। এবং সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তারা নির্বাচন কমিশনের সঙ্গে আজকে একটি বৈঠক করেছে। সেখানে তিনি বলেছেন ফেরেশতা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি। তিনি বলছেন যে আলোচনার মাধ্যমে আচরণবিধি চূড়ান্ত করতে হবে এবং ভালো নির্বাচন করতে হলে জবাবদিহির বিধান করতে হবে। আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে বিএনপি টানা 3 দিন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলো এবং সেখানে বেশ কিছু বিষয়ে তারা একমত যেমন এবং দ্বিমতও রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী 2 বার হবার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছে এবং একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেছে। কিন্তু রাজনৈতিক আরও অনেক দলগুলো সেখানে সংস্কার কমিশনের দেয়া বিষয়ে একমত পোষণ করেছে। আসলে যে বিএনপির এই যে প্রস্তাবনাগুলোর বিষয়ে আপনার মতামত কি, আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, প্রথমত কথা হলো যে রাজনৈতিক দলগুলো যে মতামতগুলো দিচ্ছে সেক্ষেত্রে সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর মতামতকে ওয়েট করবে? এটা কি কয়টা রাজনৈতিক দল একটা বিষয়ে মতামত দিল সেই বিষয়টা, নাকি কোন মতামত সরকারের সাথে মিলে গেল সেই বিষয়টা, কোনটা প্রাধান্য দিবে সরকার? এটা কিন্তু সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আমি হঠাৎ করে খেয়াল করলাম যে ইদানিংকালে যে আপনিও উল্লেখ করলেন যে 15টা দলের সাথে অলরেডি সরকার ঐক্যমত কমিশন বসেছে, কিন্তু এই বসার ফলে এই 15টা দল যদি একটা ইস্যুতে 15 রকমের মতামত দেয়, তাহলে সরকার কোন মতামতটাকে অ্যাকসেপ্ট করবে, কোন প্রক্রিয়া করবে? অথবা 15টা দল যদি কোনো একটা বিষয়ে দেখা গেল 7টা দল একটা মতামত দিয়েছে, 8টা দল আরেক রকম মতামত দিয়েছে, তাহলে সরকার কিভাবে এই ক্ষেত্রে ঐক্যমত্য নিয়ে আসবে? এবং আমরা দেখছি যে গত 15টা দল যারা গিয়েছে তারা প্রত্যেকে কিন্তু ম্যাক্সিমাম ইস্যুতেই তাদের মতামতের মধ্যে মতবিরোধ আছে।
এক এরা যেমনভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে, আবার অন্য ক্ষেত্রে দেখেন রাজনৈতিক দলগুলো যে প্রস্তাব দিচ্ছে তার সাথে কিন্তু সরকারেরও একটা মতবিরোধ আছে। তো এই অবস্থায় আপনি কিভাবে কাজটা করবেন, আমরা সেটাই ভাবছি যে ঐক্যমত্য কমিশন আসলে নিজে কিন্তু কখনো বলে নাই কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সে ঐক্যটা নিয়ে আসবে। তবে একটা ভালো কাজ কি, সে তো অলরেডি কিন্তু বলার চেষ্টা, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, কথা যে বলছে এবং আলোচনা যে করছে, যার ফলে আমরা কিন্তু এখন সরকারের সাথে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যে বিরোধটা কোন জায়গায় আছে সেটা আইডেন্টিফাই করতে পারছি। এই যে বিরোধটা কি আরো বাড়ছে বলে মনে হচ্ছে? বিরোধ তো বাড়া বা কমার ব্যাপার না, আমরা এতদিন পর্যন্ত বুঝতে পারি নাই যে কে কোন ইস্যুতে একমত বা দ্বিমত, কোন ইস্যুগুলো কার কাছে পছন্দ কার কাছে অপছন্দ। এখন হলো প্রত্যেকে তার পছন্দ অপছন্দ এবং তার রাজনৈতিক এজেন্ডা, যে রাজনৈতিক দলের নিজস্ব যে এজেন্ডা আছে তার সাথে কোনটা মিলে কোনটা মিলে না সেই বিষয়ে কথাগুলো বলছে। সো এটা বিরোধ না, এটা হলো যার যার রাজনৈতিক এজেন্ডার আলোকে, যার যার রাজনৈতিক আদর্শের আলোকে কথা বলা। তো এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ আলাদা আলাদা থাকবে এবং তারা আলাদা আলাদা কথা বলবেই, এটাকে বিরোধ বলার কি আছে? আপনি যেমনটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অভিমত থাকবেই, কিন্তু এটি আমরা যেমন দেখি ঠিক একই সঙ্গে গণঅভ্যুত্থানের পরেও বিভিন্ন বিষয়ে দ্বিমত দেখেছি এবং রাজনৈতিক মহলে আমরা দেখেছি বিভিন্ন অস্থিরতা বিরাজ করে। আসলে এই যে এই সংস্কার ইস্যুতেও যদি তারা রাজনৈতিক দলগুলো একমত না হয়, বিশেষ করে বিএনপির যে দাবি প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে এবং দলীয় প্রধান এবং সরকার প্রধান এক হওয়া না হওয়া নিয়ে, এই যে মৌলিক দাবিগুলো নিয়েও যদি একমত না হয় তখন কি দেশে বিশৃঙ্খলা আরও বাড়বে বলে মনে হয় কিনা? বিশৃঙ্খলা বাড়বে না, ব্যাপার হলো কি, আপনি সরকারের তো একটা বড় চ্যালেঞ্জ, সরকার তো ঠিক করেনি কোন প্রক্রিয়া সে ঐক্যমত্য যাচাই করবে। আপনি কি 15টা রাজনৈতিক দলের সাথে আলাপ করার পরে 15টা রাজনৈতিক দলের কি মানে ভোট, মানে একটা পার্টি একটা ভোট এরকম, নাকি রাজনৈতিক দলগুলোর কোনো ওয়েট থাকবে, কোন রাজনৈতিক দলের ভোটের ওয়েট কত, বা কোন রাজনৈতিক দলের মতামত সে গ্রহণ করবে, কোন দলের মতামত সে গ্রহণ করবে না, এটা কীভাবে সে যাচাই করছে, বা কোন ক্ষেত্রে কার মতামত ফেলে দিবে? তো এটা আসলে মূলত যদি সরকার একটা মানদণ্ড ঠিক করতো যে কোন প্রক্রিয়ায় সে মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করার পরে কোন প্রক্রিয়ায় সে বাছাই করবে তাদের মতামতগুলোর মধ্যে ঐক্যমত্য, এটা কি সংখ্যাগরিষ্ঠতার উপরে? তাহলে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে তো একটা ছোট দল বা একটা নাম সর্বস্ব দল তার রাজনৈতিক আদর্শ বা তার যে মানে ভ্যালু বা তার যে দায়িত্বশীলতা, এটা তো খুব সামান্য। সেই জায়গা থেকে তাকেও যদি 1 পয়েন্ট দেওয়া হয়, একটা বড় দল তাকেও যদি 1 পয়েন্ট দেওয়া হয়, তাহলে আপনি তো ঐক্যমত্য আনবেন কি করে? সুতরাং বড় চ্যালেঞ্জ হলো সরকার কি প্রক্রিয়ায় এই ঐক্যমত্য কথাটাকে ব্যাখ্যা করতে চায়। এইটা কিন্তু সরকার আলোচনা করছে না, আমাদের আজকে রাজনৈতিক আলোচনায় কোথাও কিন্তু এটা নাই যে বারবার আলাপ করছে, কথা বলতেছে, কিন্তু কথাটাকে এক জায়গায় আনবে কিভাবে? আপনি যখন রিসার্চের কাজ করেন তখন হয়তো টালি করেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে তো টালি করতে পারবেন না আপনি, কারণ সব রাজনৈতিক দলের ওয়েট তো একরকম না। এই জন্য মূল একটা প্রক্রিয়া ছিল কি, আমার যেটা মনে হয় ভোটের মাধ্যমে গেলে, নির্বাচনের মাধ্যমে গেলে এটা সহজ হতো, কারণ রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু এখন সমানভাবে স্টেক হোল্ডারও না, এবং এই সব রাজনৈতিক দলের উপরে জনগণের কতটা আস্থা আছে সবার প্রতি, সমানভাবে আছে কি না সেটাও তো আমরা জানি না। তো এই জন্য আপনাকে সংস্কারের আইটেমগুলো ঠিক করে জনমত যাচাই করা দরকার ছিল। জনমত যাচাইয়ের একমাত্র প্রক্রিয়াই হলো ভোট। সুতরাং হয় আপনাকে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অথবা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, এই বিষয়গুলো জনগণের যাচাই করার জন্য আপনাকে দিতে হবে, অথবা আপনি তাদেরকে হয়তো কোনো একটা লিস্টের উপরে বলতে পারেন হ্যাঁ বা না বলার ব্যাপারটা বলতে পারেন, কিন্তু এই সব কিছু কিন্তু নির্ভর করবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে, কিন্তু গণতান্ত্রিক এবং নির্বাচিত ব্যবস্থার উপরে। আপনি ভোটের কথা বলছেন জনমত যাচাইয়ের জন্য, ঠিক একই সঙ্গে এনসিপির দাবি যে গণপরিষদ নির্বাচন একটি সংবিধান সংস্কারের জন্য। আসলে এনসিপির দাবির সঙ্গে আপনি কতটা একমত? মানে এটা তো একটা নির্দিষ্ট দলের দাবি, সো নির্দিষ্ট দলের দাবি নির্দিষ্ট দলের আদর্শ এবং তাদের এজেন্ডা অনুযায়ী হয়। এনসিপি একটা খুবই নতুন দল, এনসিপিকে যাচাই বাছাই করার সময় আমরা পাইনি।
সো একটা নতুন দলের একটা দাবি, সেই দাবিটা সে করতেই পারে, এবং সে যদি এই দাবির প্রতি জনমত যাচাই করতে পারে, আমার তো মনে হয় এই সকল ইস্যুতেও জনমত যাচাই করা দরকার যে আসলে কোনটা মানুষ চাচ্ছে, যে তারা কি গণপরিষদ চাচ্ছে না চাচ্ছে না। এক্ষেত্রে মানুষের মতামত যাচাই করা দরকার ছিল। এইভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলোকে মানে এক একভাবে এক একটা দলকে মূল্যায়ন করতে থাকি এবং সবাইকে সমানভাবে ওয়েট দিতে থাকি, অথবা আমরা যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে সব ঠিক করে ফেলি, তাহলে জনগণ আছে কেন? সুতরাং জনতার মূল্যটা কোথায়, সেই ব্যাপারটা কিন্তু প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। জনগণ কীভাবে তার মতামতটা প্রকাশ করলো, যে আপনি যে সংস্কারের ব্যাপারে এই 10টা ইস্যুতে একমত হলেন, এই 10টা ইস্যু কি জনগণ একমত? আপনি কিভাবে যাচাই করলেন? কারণ এই রাজনৈতিক দলগুলোর ম্যাক্সিমামে এখন নতুন, আর যে সকল রাজনৈতিক দলগুলো পুরাতন আছে তাদের কিন্তু যাচাই হয় নাই 2008 সালের পরে। আর সো এই রাজনৈতিক দল, পুরো রাজনৈতিক দল ব্যবস্থার উপরে মানুষের আস্থা কি আছে, কি লেভেলে আছে, তারা কিভাবে চিন্তা করছে, এগুলো কিন্তু আমরা কিছুই জানি না। সরকারের ব্যাপারেও কিন্তু আমরা জনগণের আস্থা এইভাবে যাচাই করতে পারিনি, যদিও এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার। সুতরাং গণ অভ্যুত্থানেই এই সরকারের বৈধতা, ঠিক আছে, কিন্তু জনমতটা যাচাই করা কিন্তু সময়ের প্রেক্ষিতে হয়, 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 1 মাস, 1 বছর পরে হয়। তো সো সময়ের প্রেক্ষিতে কিন্তু পরিবর্তিত হয়, এই জায়গাটা কিন্তু কিছুই আমরা জানি না। আমার কাছে মনে হয় কি, সরকার একটা কোড অফ কন্ডাক্ট, একটা রুলস তৈরি করা দরকার, একটা মেথড জানানো দরকার নাগরিকদেরকে, সারা দেশকে, যে তারা কোন প্রক্রিয়ায় ঐক্যমত্য চাচ্ছেন, ঐক্যমতটা কনসেনসাসটা কোন জায়গায় আসবেন, তারা কিভাবে আনবেন, প্রক্রিয়াটাও তাদের জানানো দরকার। জি, বলছিলেন যে মানুষের মতামত যাচাইয়ের জন্য একটি গণভোট প্রয়োজন। এখন আবার একই সঙ্গে আলাপ আছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে আরও দীর্ঘমেয়াদে কেউ কেউ বলছেন 5 বছরও রাখার দাবি করছেন। আসলে সেটার জন্য কি গণভোট হতে পারে কিনা? আসলে মানে 5 বছরের বিষয়টা নিয়ে আলোচনাটা তো আমার কাছে মনে হচ্ছে মানে এই আলোচনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলোচনাটা হলো আপনি যে সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসছেন, যে নির্বাচনের বিষয় সামনে নিয়ে আসছেন, রাজনৈতিক দলগুলোকে যদি আপনি প্রাধান্য দেন, সেখানে তো আমরা অধিকাংশ রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচনটাকে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করতে দেখেছি। আবার সংস্কারের কথা যদি বলেন, সব রাজনৈতিক দলে অলমোস্ট কোনো না কোনোভাবে সংস্কারের পক্ষে, সরকারও সংস্কারের পক্ষে, জনতাও সংস্কার চায়। তো আমি কিন্তু যেটা বিষয় দেখছি সেটা হলো, আমি নির্বাচন এবং সংস্কার দুটার ক্ষেত্রেই আমি আশা দেখছি কম। আমি দিন দিন হতাশ হচ্ছি এই কারণে যে নির্বাচনের ক্ষেত্রেও সরকারের যে রোডম্যাপটা ক্লিয়ার না, সংস্কারের ক্ষেত্রে কিন্তু সরকারের রোডম্যাপটা ক্লিয়ার না। সরকার কনসেনসাস রিফর্মের কথা বলছে, কিন্তু সেই কনসেনসাসটা কোন প্রক্রিয়া হবে তার কিন্তু কোনো ব্যাখ্যা সরকারের কাছে নাই। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসা। আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, আবার একই সঙ্গে যদি জানতে চাই যে এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে যথাসময়ে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, বা ডিসেম্বর অথবা জুন, এর মধ্যে কি সম্ভব নাকি পিছিয়ে যাবে? আমি কিন্তু আপনাকে একটা কথা বলি, যে গণভোটের কথা যেটা বললেন 10 সেকেন্ডে বলে নেই, সেটা হলো গণভোটটা আমি শুধুমাত্র বলেছি সংস্কার যদি আপনি রাজনৈতিক দলগুলো যখন একমত হবে, তখন কিন্তু আপনাকে সংস্কারের ব্যাপারে বা যেই কয়েকটা ব্যাপারে তারা একমত হয়েছে সেই কয়টা ব্যাপারে জনগণের মতামত আপনার যাচাই করতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোর কথা তো আমি বললাম আপনাকে, যে এবং নতুন রাজনৈতিক দলগুলো বা পুরাতন রাজনৈতিক দলগুলোর অবস্থা কিন্তু আপনাকে বলেছি আমি। সো এখন জনমত যাচাই না করে তো আপনি কীভাবে স্থির সিদ্ধান্তে আসেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, ডিসেম্বরের আগে যদি নির্বাচন করতে হয়, সেই জন্য যে সরকারের পূর্ণ প্রস্তুতি দরকার ছিল, সেটা তো সরকার বা নির্বাচন কমিশন নিচ্ছে, যে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। এবং আপনি দেখেন আগের নির্বাচনগুলোতে যেরকম তোড়জোড় দেখা যেত নির্বাচন কমিশন বা অন্যদের, সেই পরিস্থিতি বা সেই ধরনের পরিবর্তন বা সেই ধরনের সাউন্ড কিন্তু আমার কাছে আমি দেখতে পাচ্ছি না। তো এখন আমার কাছে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ভোটের ট্রেনের নিয়মিত আয়োজন এখন টেলিভিশনের ভোটের ট্রেন। আপনারা দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।